বাসের হেল্পার ভাড়া বলল 25 টাকা। প্রতিদিনের নির্ধারিত যা ভাড়া তার চাইতে 5 টাকা বেশি দাবি করায় রক্ত যেন মাথায় চড়ে বসলো। দেশটা কি তাহলে মগের মূল্যকে পরিণত হলো? যার যা মন চাইবে আদায় করবে। আমার মধ্যবিত্ত মনের ক্রোধ মনের ভেতরে এক গোঙাতে লাগলো। বাইরে তাদের দ্বিগুণ প্রলয়ে আশ্রয় পড়বে সেই সাহস আর শক্তি আমাদের কোথায়? তবুও কিছু অন্তত বলতে হয়, তা না হলে মধ্যবিত্ত জীবনের ষোলকলাটাও আবার অপূর্ণ থেকে যায় অনেক সময়। চেহারায় পরিমিত ক্ষোভ আর বিরক্তির রেশ টেনে এনে বললাম, 25 টাকা মানে? 20 টাকা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি, 25 টাকা দেবো কেন? খেয়াল করলাম আমার ক্ষোভ নিয়ে হেল্পারের মাঝে কোনো তাড়না নেই। আমাকে ফুঁসতে দেখে সে যে ভয়ে এতটুকুন হয়ে যাবে, নিদেন পক্ষে ভাড়া বাড়ানোর ব্যাপারে কাসুমাসু করে বিনীত গলায় তার যুক্তি পেশ করবে, এমন কোনো লক্ষণও তার মাঝে দেখা গেল না। তার অপরিবর্তিত কিন্তু বিরক্তি মিশ্রিত চেহারায় যেন আমাকেই শাসনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। অবশ্য তার কাছ থেকে এতটুকুন আশা করাটাও নেহাত বোকামি বই কিছু নয়। দম্ভের দায়ভার মেটাতে আমি যদি তার গাড়ি থেকে নেমেও পড়ি, তাতে তার কোনো বিশেষ ক্ষতি নেই। আমার শূন্যতা পূরণের জন্যে বাইরে এক ঝাঁক উৎসুক যাত্রী অজগরের মতন হা করে দাঁড়িয়ে আছে। নেমে গেলেই মুহূর্তে পূরণ হয়ে যাবে আমার শূন্যস্থান, না গেলে বরং ক্ষতিটা আমারই। অত দূরের পথ, কখন যে আবার বাস আসবে তাও নিশ্চিত করে বলা যায় না। সুতরাং নির্দিষ্ট সময়ের মধ্যে বাসায় ফিরতে হলে বাড়তি টাকা না গুনে উপায় নেই কোনো। হেলপারের কর্কশ কিন্তু পরিচিত চিৎকারের সংবিত ফিরে পেলাম। আমার ভাবনার সুরে ছেদ ঘটিয়ে সে তার বাজঘাই গলায় বলে উঠল, 25 টাকাই ভাড়া, টাকা না থাকলে নাই মাজান, আপনার কেউ ধরে রাখে নাই। হেলপারের কথা সত্য, কেউ আমাকে জোর করে তার গাড়িতে চাপিয়ে দেয়নি। পাশে নেমে যায় ভেবে কোনো আহত নয়নও সবিশেষ তাড়না নিয়ে আমার দিকে তাকিয়ে নেই। এই যে 20 টাকা থেকে লাভ দিয়ে 25 টাকা ভাড়া গুনতে হচ্ছে, আমি ব্যতীত তা নিয়ে কারো মাঝে কোনো হাপিত্যেশ, কোনো মাথা ব্যথায় দেখা গেল না। একটা মানুষ পর্যন্ত টু শব্দটাও করলো না। দুর্মূল্যের বাজারে অন্যায় আর অনিয়ম মানুষের গা হয়ে গেছে না, তো তাদের বোধ শক্তি লোপ পেয়েছে তা বোঝে ওঠা মুশকিল। অগত্যা 25 টাকা ভাড়া গুনেই আমাকে ফিরতে হলো। বাসায় ফিরেছি রোজকার মতো, কাঁধে ব্যাগ, চোখে চশমা আর শরীর ভরা একরাশ ক্লান্তি। আমাকে দরজা খুলে দেয় আমার স্ত্রী রেবেকা। দরজা খুলে নিত্যদিনকার অভ্যাস মতো সালাম দিয়ে একপাশে আড়াল হয়ে দাঁড়াইছে। আমি ভীষণ ক্লান্ত, হন হন করে হেঁটে চলে আসি আমাদের রুমে। রেবেকা এসে আমার কাছে দাঁড়ায়, ব্যস্ত হয়ে বলে, তোমাকে লেবুর শরবত করে দেই। ক্লান্তিতে আমার গা নুয়ে আসে, শরীরটা যেন বিছানা শোয়ার যন্ত্রণায় ছটফট করছে। ঘরে এলে আমার বাকশক্তি লোপ পায়। দরকারি কথাটুকু বলতেও কেমন অনীহা আর অসহ্য লাগে। রেবেকা আবার প্রশ্ন করে, মাথা ব্যথা করছে? রং চা করে দেই, লেবু আর আদা দিয়ে। আমি রং চার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করি। আদিকার রাজারা যেভাবে হুকুম তলব করতো, ঠিক সেরকম একটা অস্পষ্ট ইশারায়। রেবেকা ভো দৌড়ে রান্নাঘরে ছুটে যায়, তড়িঘড়ি করে চুলোয় বসিয়ে দেয় পানি। এক ফাঁকে কেটে নেয় এক ফালি লেবু আর খানিকটা আদা। মুহূর্তকাল পরে সে ধোয়া ওঠা কাপ হাতে আমার সামনে এসে দাঁড়ালো। চায়ের কাপ যেই না মুখে নিতে যাব, অমনি বিকট শব্দে কেঁদে ওঠে আমার ছেলে আব্দুল্লাহ। কান্নার সে কি আওয়াজ! কানের পর্দা যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। আমার সামনে থেকে একেবারে হাওয়ার মতোই অদৃশ্য হয়ে গেল রেবেকা। যে রুমে আব্দুল্লাহ শুয়ে আছে, সেখানে চোখের পলকে উপস্থিত হয়ে প্রয়োগ করতে লাগলো বাচ্চার কান্না থামানোর আদিম মেয়েলি কৌশল। মেয়েদের ঝুলিতে যে প্রকারের সান্ত্বনা বাক্য বাচ্চাদের জন্য মজুদ থাকে, তার সবকটাই রেবেকা একে একে আব্দুল্লাহর সামনে মেলে ধরতে লাগলো। কিন্তু আব্দুল্লাহ কথা বলবার পাত্র নয়। এমন মন ভোলানো মন্ত্রে সম্ভবত তার আর রুচি নেই। রেবেকার সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আব্দুল্লাহ সমান উৎসাহ আর উদ্দীপনা নিয়ে কান্না অব্যাহত রাখলো। আব্দুল্লাহর কান্নার আওয়াজে আমার যে বেশ অসুবিধা হচ্ছে সেটা রেবেকা বোঝে, আর বোঝে বলে সেও হতোদ্যম হয়ে যায়নি। রেবেকা একসরে আব্দুল্লাহকে শান্ত করবার চেষ্টা চালিয়ে গেল। ও বাবা আমার, আমার শোন আব্বুটা আর কান্না করে না। এই দেখো আম্মু, তোমাকে কোলে নিয়েছি বাবাই, আর কান্না করে না আমার বাবুটা, ওলে ওলে বাবা আমার। আব্দুল্লাহর কান্না আর রেবেকার কান্না থামানোর সঙ্গীত দুটোর যৌথ প্রযোজনা আমার মাথা ব্যথাটা যেন আরো দ্বিগুণ বাড়িয়েই দিল। শরীর একটু হালকা হতে লাগলো। শরীর একটু হালকা লাগলে ফোন হাতে নিয়ে দেয়ালের সাথে পিঠ থেকে প্রবেশ করি নীল সাদার ভার্চুয়াল জগতে। জগৎটা অদ্ভুত মায়াময়। উত্তর আধুনিক সময়ে আমাদের সকল সুখ দুঃখের গল্প এই জগতের বাসিন্দারা কিভাবে যেন জানতে পেরে যায়।
যান্ত্রিকতার মোহে কিংবা আধুনিকতার লোভে আমরা আমাদের সকল সম্পর্কের গল্প, সকল অর্জন আর ব্যর্থতার ফিরিস্তি এখানে না বলে শান্তি পাই না। একসময় আমরা ছিলাম সামাজিক জীব, কিন্তু সে যুগের অবসান ঘটেছে বেশ আগেই। আমরা প্রবেশ করেছি মেরুকরণের এমন এক মোহময় সময়ে, যেখানে আমরা বসে আছি ভার্চুয়াল বাসিন্দা। আমাদের এখানেই ঘোর, এখানেই ভালো লাগা। প্রতিদিন রাতের এই অংশটায় আমার কাজ খুবই সুনির্দিষ্ট: ফেসবুক স্ক্রল করা, সারাদিনে জমানো সংবাদ, খেলাধুলার যাবতীয় আপডেট, বন্ধুদের হাসি খুশি মুখোচ্ছবি দেখতে দেখতে কখন যে সময় বয়ে যায় টের পাওয়া যায় না। আজও তাই করছি। ফেসবুকের গভীর থেকে গভীরে গিয়ে তুলে আনছি মিস হয়ে যাওয়া ঘটনাগুলোকে। সময়ের সঙ্গতির সঙ্গে নিজেকে যুক্ত রাখছি দুর্দান্তভাবে। কে জানে, আগামীকাল অফিসে গিয়ে যদি দেখা যায় আজকের কোনো ঘটনা নিয়ে খুব শোরগোল পড়ে গেছে, কিন্তু তার বিন্দু বিসর্গও আমার জানা নেই, তখন আমার নাকুচু কলিগেরা আমার দিকে কি অদ্ভুতভাবেই না তাকাবে। সূর্যের নিকটতম গ্রহ বৃহস্পতিতে প্রাণের সন্ধান মিলবার সংবাদেও তারা এতখানি চমকাবে না যতখানি চমকাবে আমাকে দেখে। বিস্ময় ধরে রাখতে না পেরে কেউ কেউ বলেও বসতে পারে, একটা ঘটনা ঘটার 24 ঘন্টা পার হয়ে গেল আর আপনি তার কিছুই জানেন না। কোন দুনিয়ায় বাস করেন আপনি? আমি যে পৃথিবী নামক গ্রহেই বাস করি এবং দুনিয়ার সাথে আমারও যে রয়েছে ভালো যোগ সাজস, অন্তত তার স্বাক্ষর রাখতে হলেও আমাদের এখন ভার্চুয়াল মুখী হতে হয়। ইতিমধ্যে আব্দুল্লাহ আবার ঘুমিয়ে পড়েছে। খেয়াল করলাম রেবেকা খুব সযত্নে আব্দুল্লাহকে শুয়ে দিয়ে গেল আমার পাশে। তার ছোট্ট মশারিটাও টাঙিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহকে শুয়ে দেওয়ার পর রেবেকা খুব নিচু স্বরে পাশে আব্দুল্লাহ জেগে যায় এই ভয়ে জিজ্ঞেস করলো, খাবার কি এখনই দেব? একেবারে শুরুর ক্লান্তিটা যখন আর নেই, তখন কথা একটু বলাই যায়। রেবেকার প্রশ্নের জবাবে তাই বললাম, একটু পরেই দাও। একটু পরে দেওয়ার কথা শুনে রেবেকা আবার রান্নাঘরে ছুটে গেল। সেই কবেই সে রান্না চড়িয়েছিল কে জানে। ঠান্ডায় সবকিছু জমে বরফ হয়ে আছে নিশ্চয়ই। খাবারগুলো এবার গরম করবার পালা। সে খুব সযত্নে তার কাজে গেল। তার কাজ যা সে প্রত্যহ করে, রুটিন মেনে, যাতে কোনোদিন ব্যত্যয় ঘটে না। একটু পরে সে আবার ছুটে এলো আমার কাছে। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বলল, চিংড়ি ঝোল আর গরুর গোশত দুটোই করা আছে, দুটোই গরম করব? আমি তন্ময় হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। খুব গুরুত্বপূর্ণ একটা লেখা চোখের সামনে এখন। আমার এক বন্ধু, যার সাথে ফেসবুকেই আমার পরিচয়, তার লেখা। তাদের ডিভোর্স হয়ে গেছে আজ। ডিভোর্স পরবর্তী প্রতিক্রিয়া সে খুব আবেগময় করে তুলে ধরেছে। প্রচন্ড ভালোবাসতো একজন অন্যজনকে, এরপর কি থেকে যে কি হলো, ডিভোর্স। খুব কষ্টই লাগলো তাদের দুজনের জন্যই। রেবেকা আবার বলল, শুনছো, তোমাকে একটা প্রশ্ন করেছি। আমি মাথা তুলে রেবেকার দিকে তাকালাম, বললাম, কি? চিংড়ি আর গোশত দুটোই করা আছে, দুটোই গরম করবো কিনা জানতে চেয়েছি, নাকি দুটোর যে কোনো একটা? বেশ রাগ উঠলো। এটা কোনো প্রশ্ন করার মতো হলো? গলা উঁচু করে একটু জোর শব্দেই বললাম, যে কোনো একটা করলেই তো পারো, এত জিজ্ঞেস করার জন্য কাকতাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হয় না। রেবেকা চুপ করে থাকলো কিছুক্ষণ। এরই ফাঁকে আমি আগের সেই লেখায় পুনরায় মনোনিবেশ করেছি। সেই লেখায় যেখানে আমার বন্ধু তুলে ধরেছে একটা সংসার ভাঙার কাহিনী। এতদিনে গোছানো একটা সংসার কিভাবে ভেঙে গেল, সেই মর্মান্তিক দৃশ্যপট থেকে নিজের চোখ দুটো সরানো দায় হয়ে পড়েছে। খানিক বাদে রেবেকা আবার বলল, সেদিন তুমি চিংড়ির ঝোল খেতে চেয়েছিলে, আমার জ্বর থাকায় রান্না করা হয়নি, তাহলে চিংড়িটাই গরম করি। রেবেকার কথাগুলো আমার মনোযোগে বেশ বিঘ্ন ঘটালো। সারাদিন কাজের মধ্যে ডুবে থাকতে হয়। বাসায় ফিরে যে একটু আরামশ করব, নিজের মতো করে খানিকটা সময় পার করব, তার জন্যই জেরার পর জেরা চলতেই থাকে। আমিও তো মানুষ, কোনো যন্ত্র তো নই। মানুষ হিসেবে আমার তো কিছু নিজস্ব সময় চাই, কিছু সময় যা একান্তভাবেই কেবল আমার। মুখে বিরক্তির সর্বশেষ রেখাটি ফুটিয়ে তুলে বললাম, জানোই তো আমি চিংড়ির ঝোল খেতে চেয়েছি, সেটা তাহলে বারে বারে জিজ্ঞেস করছো কেন? চিংড়িটাই গরম করে নিলে পারো। আমার বিরক্তি ভরা উত্তরে রেবেকা এবার সত্যি সত্যিই দমে গেল। ধীর পায়ে সে পা বাড়ালো রান্নাঘরের দিকে। দরজার যে জায়গায় রেবেকা এতক্ষণ দাঁড়িয়েছিল, সেখানে এখন একটা পর্দা দুলছে। রেবেকার প্রস্থানে শূন্যে তৈরি হওয়া হাওয়ায়। আর আমি আবারও ডুব দিয়েছি নীল সাদার সেই বায়ুবীয় জগতে। খাওয়া দাওয়া পর্বের একেবারে মাঝামাঝি পর্যায়ে আবারও আবদুল্লার সেই গগন বিদারী চিৎকার, সেই কান ফাটানো কান্নার আওয়াজ। আমার তাতে কোনো অসুবিধা হয় না অবশ্য।
খেতে বেশ হয়েছে চিংড়ি ঝোলটা। আমি আরাম করে খাচ্ছি, আর রেবেকা আব্দুল্লাহর কান্নার শব্দ শুনে সে কোন ফাঁকে যে হাওয়ায় উড়ে আব্দুল্লাহর কাছে চলে গেল আমি টেরই পেলাম না। আবারও সেই একই সুর, একই সঙ্গীত। ও বাবা আমার সোনা আব্বুটা আর কান্না করে না। এই দেখো আব্বু, তোমাকে কোলে নিয়েছি বাবাই, আর কান্না করে না আমার বাবুটা। ওলে ওলে বাবা আমার। সকাল হয়, আমি অফিসের জন্য বের হই। আমার যা যা দরকার সবকিছুই হাতের কাছে পাওয়া যায়। রেবেকাই এনে রাখে প্রতিদিন নিয়ম করে। আজও তার ব্যত্যয় হয়নি। সে দরজা ধরে দাঁড়িয়ে থাকে ততক্ষণ যতক্ষণ আমি তার দৃষ্টি থেকে অদৃশ্য না হই। এটাই হলো রোজকার জীবন, আমাদের। 2, আজ রেবেকা বাপের বাড়ি যাচ্ছে। আমার শ্বশুর এসেছেন তাকে নিয়ে যেতে। কাজের ভীষণ চাপ। রেবেকাকে রেখে আসার কোনো ফুরসত আমার হাতে নেই। পদচিত থাকে সবসময় নয়। ঠিক 11:30 তারা চলে গেল। আমি অবশ্য এর আগেই অফিসে চলে এসেছি। সকালবেলা রেবেকা বলছিল, কবে যাবে আমাদের ওখানে? আমি শার্টের হাতা গোটাতে গোটাতে বললাম, বলতে পারছি না, কাজের চাপ আছে। আমার উদাসীন উত্তরে রেবেকার চেহারা গুমোট অন্ধকারে ছেয়ে গেল। বাড়তি কোনো প্রশ্ন করে নিজের খারাপ লাগানোটাকে বাড়ানোর পথে না গিয়ে সে বলল, ঠিকমতো খাওয়া দাওয়া করো, বাইরের খাবার খেও না যেন। ক্যান্টিনে খেতে পারো, অন্তত বাইরে সে ভালো। তা বটে। বেশি রাত জেগো না, রাত জাগলে তোমার চোখের নিচে কালচে দাগ পড়ে। হুম। বাবা বলছেন মায়ের অবস্থা খুব বেশি ভালো নয়, বেশ অনেকদিন থাকা লাগতে পারে। সমস্যা নেই, তোমাকে আরেকটা ডিম অমলেট করে দেই। দরকার নেই। উপরের কথাগুলো রেবেকার সাথে আমার আজকের শেষ সংলাপ। এরপর আমি অফিসের জন্য বেরোই। ঠিক 11:30 রেবেকা মেসেজ করেছে আমার ফোনে। লিখেছে, আমরা এইমাত্র বেরোলাম, তোমার অপেক্ষায় থাকবো। 3, বাসায় ফিরেছি রোজকার মতো। কলিং বেল চেপে দাঁড়িয়ে আছি বাইরে। রেবেকার কোনো সারা শব্দ নেই। ও মনে পড়েছে, ও তো আজ বাসায় নেই। আজিব, দরজার সাথে এত বড় একটা তালা ঝুলছে, সেটাও আমার চোখে পড়লো না। রেবেকার উপর কি এক অভ্যস্ততা তৈরি হয়ে গেল আমার। ব্যাগ হাতে নিয়ে বাসার চাবি বের করলাম। দরজা খুলে ভেতরে আসতে মনে হলো ঘর জুড়ে এক নিশ্চুপ নীরবতা, শুনশান। বাতিগুলো জ্বালাতেই চোখ গিয়ে পড়লো রেবেকার পড়ার টেবিলে। একটা খাতা খোলা অবস্থায় পড়ে আছে সেখানে। কৌতূহল জাগার কথা নয়, এমন নিতান্ত সাধারণ বিষয়ে আমার কোনোদিন কোনো আগ্রহ জন্মেনি। কিন্তু আজকের ব্যাপারটা সাধারণ হলেও আচমকা। খুবই গোছালো ধরনের মেয়ে রেবেকা। আনমনে এই খাতাটাকে এভাবে সে রেখে চলে যাবে তা অন্তত আমার মনে হয় না। খাতাটা হাতে নিতে আমার চোখের সামনে জল জল করে উঠলো যেন অসংখ্য শব্দমালা। রেবেকার হাতের লেখা। কিন্তু কি লেখা এতে? আমি জানি জীবিকার তাগিদে তোমাকে ছুটতে হয়। ভীষণ ব্যস্ততায় পার হয় তোমার সারাটা দিন মান। এক মাথা যন্ত্রণা নিয়ে তুমি বাসায় ফেরো রোজ। তোমার মুখায়ব দেখলেই আমি আশ করতে পারি তোমার কর্মময় জীবনের ক্লান্তি। তোমার ক্লান্তি আমাকে পীড়া দেয়। তোমার সামান্য অসুবিধাও আমাকে যন্ত্রণায় কাতর করে ফেলে। তুমি অফিস থেকে ফিরলেই আমি ব্যস্ত হয়ে পড়ি তোমাকে সামলাতে। তুমি কি কফি খাবে না শরবত, সেই চিন্তায় আমি অস্থির হয়ে যাই। তোমার রাতের খাবার, শোবার বিছানা, সকালের নাস্তা, অফিসের পোশাক, সবকিছু ঘিরেই আমার পৃথিবী। আমি ব্যস্ত থাকতে চাই তোমাকে নিয়ে। আচ্ছা, অফিস থেকে ফিরে কখনো কি তুমি জানতে চেয়েছো আমি দুপুরে খেয়েছি কিনা? তুমি জানো আমি সাজতে পছন্দ করি। ঠিক কতদিন হয় সেজেগুজে তোমার সামনে দাঁড়াইনি, মনে করতে পারো? কখনো নিজ থেকে জানতে চেয়েছো কেন আমি আগের মতো সাজার ফুরসত পাই না? অফিস থেকে যে বিধ্বস্ত চেহারা নিয়ে তুমি আসো, সেই চেহারা আমাকে হতবিহ্বল করে দেয়। তোমার পরিশ্রান্ত অবয়বের অবসাদ আমি বুঝতে পারি। আচ্ছা, তুমি কি কখনো আমার বিধ্বস্ততা বোঝার চেষ্টা করেছিলে? অন্তত একবার। সংসারের ঘানি টেনে আমার যে মাঝে মাঝে ক্লান্ত লাগে, সেটা তুমি অনুভব করেছো কখনো? সারাটা দিন একা একা থাকি, একটা অবুঝ বাচ্চাকে সামলাই। তার সাথে আর কতই বা কথা বলা যায় বলো? মন চাই খুব করে কথা বলতে, কিংবা খুব মন দিয়ে কথা শুনতে। অপেক্ষায় থাকি কখন তুমি ফিরবে আর আমি মেলে বসবো গল্পের ডালপালা। তুমি তন্ময় হয়ে শুনবে আমার কথা, আর যখন তুমি বলা শুরু করবে আমি কেবল মন্ত্রমুগ্ধের মতন শুনে যাব। কিন্তু দেখো, তুমি ঠিকই তন্ময় হয়ে থাকো, কিন্তু তোমার সেই বিস্ময়, সেই আবেগ, সেই বিহ্বলতা জুড়ে কেবল আমিই নেই।
আছে অন্য অনেকে। বাসায় এসে তুমি সেই ভার্চুয়ালে ডুব দাও, আমার কথা তোমার খেয়ালই থাকে না। তুমি সেখানে তুমি যেখানে আমগ্ন ডুবে থাকো, সেখানে কেউ কি তোমার জন্য দরজা ধরে অপেক্ষা করে? তোমার পছন্দের খাবার প্রস্তুত করে অধীর অপেক্ষার প্রহর গোনে তোমার জন্য? কিন্তু দেখো, যে মানুষটা তোমার পথ চেয়ে বসে থাকে সারাদিন, তার জন্য তোমার এতটুকুনো সময় হয় না। তুমি সারাদিন ব্যস্ত থাকো, তাই তোমাকে অকারণ প্রশ্ন করলে রেগে ওঠো। কিন্তু তোমার ছেলে, যাকে আমার অস্তিত্বে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছি, সে যে আমাকে প্রতিদিন কত সহস্র হাজার প্রশ্ন করে, তা তুমি ভাবতেও পারো না। কিন্তু তার প্রশ্নের প্রতি কোনো দিন সামান্য রাগ, সামান্য উদাসীনতা আমি দেখাইনি। বরং মুখে একরাশ হাসি আর ভালোবাসা মিশিয়ে তার প্রশ্নগুলোর উত্তর দিই। ভালোবাসার বাঁধনটা তো এমনই হয়, বলো? আব্দুল্লাহকে ঘিরে সারাদিন আমার যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কখনোই কি তোমার চোখে পড়ে? কখনো কি তুমি আমার সেই ব্যস্ততার মূল্যায়ন করেছিলে? তুমি কেবল দেখছো তোমার ছেলেটা দিন দিন বড় হয়ে উঠছে, এটা শিখছে, ওটা শিখছে। কিন্তু তার পিছনে আমার যে বিনিয়োগ, সেই বিনিয়োগ কখনোই কি তোমার চোখের সামনে দৃশ্যমান হয়েছে? বিশ্বাস করো, আমারও একটা আলাদা পৃথিবী আছে। আমার সেই আলাদা পৃথিবী জুড়ে কেবল তুমি আর তুমি। তুমি আমার সেই জীবনের রং। তোমার অবসরের সমস্তটা জুড়ে আমি থাকতে চাই। সারাদিনের ব্যস্ততা শেষে তুমি এসে আমার সাথে খুশ গল্পে মেতে উঠবে, এমন স্বপ্ন দেখতে দেখতে আমি রোজ ঘুমিয়ে পড়ি। কিন্তু স্বপ্নটা আমার চোখের পাতায় রয়ে যায়। কিন্তু তুমি তোমার মতোই। তুমি আসো, ডুবে যাও একটা নীল সাদার জগতে, খাও, এরপর ঘুম। আমার জন্য তোমার কি একটু সময় থাকতে নেই? অন্তত একটু ফুরসত। 4, পকেট হাতড়ে মোবাইল বের করলাম। অবিশ্বাস্য, ডায়াল লিস্টের কোথাও রেবেকার নাম্বার নেই। এই এতদিন পার হয়ে গেল, সে আমার ঘরে নেই, অথচ এতদিনে একটাবার আমি তাকে ফোন দেইনি। কতদিন হয় তার জন্য আমি কিনি না বেলি ফুলের মালা? সত্যিই তো, কতদিন হয় তাকে আমি সাজতে দেখি না। আবদুল্লাহর জন্মের পর তার শরীরটাও ভেঙে গেছে। ছেলেটাকে সামলাতে গিয়ে বেচারি নিজের যত্নের কথাটুকুও ভুলে বসে আছে। তবে সে ভোলে না আমাকে। আমাকে ঘিরেই তার অঢেল ব্যস্ততা। আর আমার ব্যস্ততা? অফিস, ফেসবুক, অফিস। 5, এপাশ ওপাশ দুলুনি খেতে খেতে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। আমি ছুটে যাচ্ছি রেবেকার কাছে। আমার হাতে ফুলের তোড়া, বেলি আর কাঠগোলাপের ফুলের সমন্বয়ে বানানো। বেলি ফুল রেবেকার পছন্দ, আর কাঠগোলাপ আমার। তার মাঝখানে একটা সিরকুট, তাতে লেখা আই লাভ ইউ।